আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সব প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ডের তত্ত্বাবধানে শালদহ জামিয়াতুস সুন্নাহ কমপ্লেক্সের আয়োজনে অত্র অঞ্চলের শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম সর্বকালের সেরা মানুষ, মানবতার মহান শিক্ষক, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজন সঙ্গী সাথীদের প্রতি আল্লাহর অশেষ রহমত বর্ষিত হোক। সবাই বলে আমিন। আর আমরা যারা আল্লাহর পথে চলবার জন্য চেষ্টা করছি, আল্লাহ আমাদের ইহকালে ভালো রাখুন এবং পরকালেও জান্নাতুল ফেরদাউসে যাবার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। প্রথম কথা হলো যে আপনাদের লেখা বন্ধ করেন। আমি জানি আপনারা লেসন প্ল্যান লিখতেছেন, তো ওইটা করতে গেলে আর এইটা হবে না। লেসন প্ল্যান হয়তো মডেল দেখে লিখতে পারবেন, কিন্তু এখনকার যে বিষয় সেটা নমুনা দেখে লেখার বিষয় না। আমাদের আনোয়ারুল ইসলাম মাদানী আমার খুব স্নেহের মানুষ, আর তার আহ্বানে এখানে এসেছি আলহামদুলিল্লাহ। তিনি আমার পরিচয় দিয়েছেন। আমি মাদ্রাসায় পড়ার পরে ইংরেজি পড়েছি, ইংলিশে অনার্স করেছি, ডাবল মাস্টার্স করেছি। প্রথম মাস্টার্স দিয়েই আমি চাকরি জীবনে জয়েন করেছি। 1 মাস চাকরি করেছি একটা ইংলিশ মিডিয়াম স্কুল মিরপুরে, ডারল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুল। এরপরে ঢাকা মডেল কলেজ, গাউসিয়া ইসলামিয়া এখন কামিল মাদ্রাসা শ্যামলীতে, এরপর সাভার মডেল কলেজ, এরপর বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি। নাম শুনেছেন এটার? কোথায়? কুষ্টিয়ায় তো আমি পড়েছি, কিন্তু বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি কোথায়? ঢাকার কোথায়? কমলাপুর বলছেন? ঠিক আছে, ঠিক আছে, কমলাপুরের আশেপাশে আর কি, মান্ডা মুগদা নাকি গ্রিন মডেল টাউন। ওখানে 4 বছর শিক্ষকতা করেছি, ইংলিশ ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটরও ছিলাম। এরপর 2012 সাল 11 সালে আমার একটা ইন্টারভিউ হয়। সৌদি আরবের একটা টিম আসে ওখানকার কিং খালিদ ইউনিভার্সিটির শিক্ষক নেবার জন্যে। 12 সালে ওরা আমাকে ভিসাটা সেন্ড করে। 12 থেকে 22 এই 10 বছর ওখানে কিং খালিদ ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ বিশা, এই দুইটার ইংলিশ ডিপার্টমেন্টে উস্তাজ মুসাইদ, বাংলা আমরা ইংলিশে বলি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এই পদে ওখানে চাকরি করলাম। দেশে আসার পরে মানারাত ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটিতে ওই একই পদে এখনও পড়াচ্ছি। বাড়ি কোথায়? বাংলায় বললাম যাতে আমার বাড়ি কোথায় বলতে পারেন। কেউ বলে কুমিল্লা, কিন্তু কুমিল্লায় আমার তালই বাড়ি, এটা ঠিক আছে। আমার বাড়ি কোথায় বলতে পারবেন? পারবেন না? তার মানে এখন আমরা পড়তেছি ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমার ল্যাঙ্গুয়েজ দেখে ধরতে পারলেন না যে আমি কোন এলাকার মানুষ। চাঁদপুরেই বোধ হয়। না না, আমি ঢাকার মানুষ, ঢাকার মানুষ। ঢাকার ধামরায়ে আমার বাবার বাড়ি, আর আমি থাকি হইলাম সাভারে। এই ল্যাঙ্গুয়েজ খুবই ইম্পর্ট্যান্ট না? আপনারা তো কোরআন পড়েন, সেখানে
সূরা আর রহমানে কি বলা আছে? কে পারেন একটু তেলাওয়াত করেন। আর রহমান আল্লামাল কোরআন আল্লামাহুল বায়ান। এই পর্যন্তই থামি। প্রথমে আল্লামা, আল্লামা থেকে তো এলেম তালিম একই গোত্রভুক্ত শব্দ, মাদ্দা এক জায়গাতেই। তালিম জ্ঞান অর্জন, জানা, অর্জন করা। ঠিক আছে, 3:45। আচ্ছা, তাহলে কি দাঁড়াইলো যে কোরআনে আল্লাহ কিন্তু তালিম বিষয়টা এভাবে আমাদের বলেছেন। আবার বায়ান শিখিয়েছেন, ভাষা শিখিয়েছেন, কথা বলা শিখিয়েছেন। এজন্য আমরা ল্যাঙ্গুয়েজকে কখনো অ্যাভয়েড করতে পারি না। ল্যাঙ্গুয়েজ বা ভাষা এটা খুবই জরুরি। আদম আলাইহিস সালামকে সেই জান্নাতেই শেখানো হয়েছে, তাই না? ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহ। মুসলমানদের সাথে এলেম তালিমটা একেবারে যুক্ত। আর ফেরেশতাদের উপরে মর্যাদাটা আদম যখন বলতে পারলেন জিনিসগুলোর নাম, তখন মর্যাদা বেড়ে গেল। তাহলে জ্ঞানের সিঁড়িটাই হচ্ছে মানুষের মর্যাদার কারণ। জান্নাতেও শ্রেষ্ঠ হয়েছি আমরা ওই পরিবেশে, আমাদের বাবা আদম। আর দুনিয়াতেও শয়তান সবচেয়ে বেশি ভয় পায় আলেমকে। আল্লাহকে বেশি ভয় করে কারা? আলেমরা। আরে আমরা শিখছি ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড টিচিং, 4 স্কেলস ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড টিচিং। এই হলো আমাদের টপিক। তবে দুঃখের বিষয় হলো যে যখনই কোনো ট্রেনিং সেশনে যাই, সেটা ট্রেনিং সেশন থাকে না, সেটা ওয়াজ মাহফিলে পরিণত হয়। আবার আরেকটা বিষয় হলো আলহামদুলিল্লাহ লোক সংখ্যা বেশি থাকে, তো এই জন্য সেটাকে ট্রেনিং না রেখে ওয়াজ মাহফিলে পরিণত করতে হয়। যেমন এখন যদি আমি গ্রুপিং করি তাহলে কী অবস্থা দাঁড়াবে? চেয়ার টেবিল ঠিক করতে করতেই আমার আধা ঘন্টা নষ্ট হয়ে যাবে। এটাকে মেনে নিয়েই আমরা কিছু কাজ করি, ঠিক আছে? এখানে কতজন ইংরেজির শিক্ষক আছেন? আছেন? হাতটা একটু উঁচু করেন। রেইজ ইউর হ্যান্ড। 1 2 3 4 5 6 7 8 9। অ্যারাবিক টিচার কতজন আছে? মাশাআল্লাহ। My topic was 4 skills in English learning. I have changed it. আমি এটা চেঞ্জ করে নিয়েছি যে ইংরেজি ভাষা শেখানোর কথা বলবো তো আরবির কথা বলবো না। আমার সেকেন্ড মাস্টার্স হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ টিচিং। তো ওই অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্সের এই ব্রাঞ্চটা সব ভাষার জন্য একই কথা বলে। বাংলা কিভাবে শিখবেন যে কথা, ইংরেজি কিভাবে শিখবেন সেই একই কথা, আরবি কিভাবে শিখবেন সেই একই নিয়ম। এটা হলো অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্সের বিষয়। তো আমি প্রথমে আপনাদের একটা প্রশ্ন দিয়ে শুরু করি। হাউ ডিড ইউ লার্ন ইউর মাদার টাং? মায়ের ভাষা কে কীভাবে শিখেছেন? বাংলাই বলেন, সমস্যা নেই, যে কোনো একজন দুইজন দাঁড়ান। মায়ের ভাষা কিভাবে শিখেছেন শুনি আমরা একজনের কাছ থেকে। বলেন, আপনি স্টেপ বাই স্টেপ বলেন, যতগুলা পর্যায় পর্যন্ত শিখেছেন। এই পর্যন্ত যে এসছেন কিভাবে আসলেন? শুনে শেখার পর থেকে একাডেমিক্যালি তারপর আমরা পড়ি, যেমন হচ্ছে রিডিং, আর তারপর হচ্ছে আমরা সেটা লিখতেও শিখি এবং বলতেও শিখি। এভাবে আমরা শিখি। মাশাআল্লাহ।
আর কেউ বলতে চান কিছু? সামনে আছেন না? আপনি এই পর্যন্ত কিভাবে বাংলা শিখেছেন? যদি বলতে এক কথায় আমরা বাংলা ভাষা শিখিনি, মূলত বাংলা ভাষা অর্জন করেছি আর ইংরেজি করি আমরা একবার করেছি। আর যেটা হচ্ছে ধাপে ধাপে কারোর সাথে রিলেট করে প্রত্যেকটা ভাষা শেখা এবং তা ব্যবহার করা। আপনি তো টার্ম নিয়ে কথা বললেন, টার্ম দরকার নাই, শেখা আর অ্যাকুয়ার করার মূল কথাই একই, প্রসেসটা শুধু আলাদা। কিন্তু আমি বলেছি এই পর্যন্ত যে বাংলাটা আপনি শিখলেন সেটা ইংলিশে অ্যাকুয়ারই বলেন আর লার্নিংই বলেন, সেটা সমস্যা না। সমস্যা হলে আপনি কীভাবে শিখলেন, এই পর্যন্ত আসলেন কী কী কাজ করে। আমার দেশে ভাষা শিখেছি আমরা প্রয়োজনে, যে কোনো একটা কাজ করতে গিয়েছি একটা প্রয়োজন হয়েছে, জিনিসটার নাম কি তারপর শিখেছি। এইভাবে ধীরে ধীরে ভাব বা ক্রিয়া আমি কী কাজটা করবো মায়ের মুখ থেকে শুনেছি যে ভাত খাও, তারপর আমরা এটা বুঝেছি খাওয়ার কাজকে খাও শব্দ দ্বারা প্রকাশ করা হয়। এই ধারাবাহিকতায় আমরা মূলত ভাষাটা শিখেছি। হ্যাঁ বলেন বলেন বলেন, ব্যক্তিগতই বলবেন। আসসালামু আলাইকুম। আসসালাম। যখন আমি দাওরাতে ক্লাস করি তখন পর্যন্ত আর কখনো পারিনি। তো আমি আমার পরিবারকে কিভাবে আরো উন্নতি করা যায় সেটা যখন আমি ভাবি তখন আমার ভাষার মাধুর্য ছিল না। তো সেই চিন্তা চেতনা নিয়ে কিভাবে ভাষার মাধুর্যতা আনা যায়, তাই আমি প্রচুর পরিমাণে গল্পের বই, ইতিহাস এবং কি বিশেষ করে আধুনিক মাধ্যম তালিম পাবলিকেশন থেকে, তারপরে ইসলামের ইতিহাস একদম আমাদের 1450 বছরের যাবতীয় সকল ইতিহাস মোটামুটি পড়ার চেষ্টা করছি। অনেকগুলো বই ভাষা বিন্যাস শিখছি, তারপরেও আমার ভাষা পুরোপুরি শেখা হয় নাই। আমি প্রচুর বই পড়ছি, তারপরে আমার ভাষার উন্নয়ন হয় না। আমার বাংলা ভাষা আরও শেখা অনেক বাকি আছে এবং কি ভাষার মাধুর্যতা আমার অনেক বাকি আছে। এটুকুই আমার। সর্বশেষ সর্বশেষ বলেন। প্রথমে আমরা মায়ের মুখ থেকে শুনে শুনে শিখি, তারপরে প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে বর্ণমালা শিখেছি। বর্ণমালার পরে বর্ণমালা শব্দ তৈরি শিখেছি, শব্দ তৈরি শিখেছি, সেই শব্দগুলো তার প্রয়োজনে তৈরি গেলাম, তার তৈরি গেলাম। এভাবে ধীরে ধীরে আমাদের ভাষা শিখতে হয়। আমি একটু সাজিয়ে দেই যে আমরা ভাষাটা শিখেছি, প্রথমে শুনেছি, আরবিতে বলে ইস্তিমা, ইংলিশে বলি লিসনিং। প্রথমে শুনেছি, পৃথিবীতে আসার পরে শুনেছি। কে কে মনে করতে পারবেন কিভাবে শুনেছেন? আপনার দাদির কথা কি মনে আছে? দাদি আপনার সাথে কিভাবে কথা বলেছে আপনার মনে নাই, ঠিক আছে, কিন্তু একটা ছোট বেবিকে নিয়ে তার দাদি বা নানি যে কথা বলে কেমনে বলে কেউ দেখাতে পারবেন? অভিনয় করে দেখাতে পারবেন যে কিভাবে বলে? হ্যাঁ, কে পারবেন? আমার দাদু আমাকে বলতো, দাদু ভাই তুমি কেমন আছো? দাদু ভাই তুমি খাইছো নি? দাদু ভাই তুমি ঘুমাইছো নি? দাদু ভাই তুমি আমাকে চিনো? তুমি খাইছো নি? তুমি খাইবা কি খাইবা দাদু? কি ভাই কি করো? মাশাআল্লাহ। ছোট্ট একটা বেবি যখন জন্ম নেয় দেখবেন দাদিরা তাকে নাড়ার বলে, কি ক্ষুধা লেগেছে, রাগ করেছো, এরকম অনেক কথা বলে না? আপনি মনে করছেন এই কথাগুলোর কোনো দাম নাই? আছে। ফ্রম 6 মান্থস, 6 মাস বয়স থেকেই শিশু ওয়ার্ডগুলা ধরার চেষ্টা করে, বলে যা 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 যা। আমরা বলি বোধহয় দাদাকে ডাকে, আর ইংরেজরা বলে না দাদাকে ডাকে না, বাবাকে ডাকে। ড্যাডি বলতে পারে না তো ড্যাড 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 ড্যাড। প্রত্যেক ভাষায় এরকম একটা ব্যাখ্যা আছে যে ওর পুরা সাউন্ড আসে না, সিঙ্গল একটা সাউন্ড আসে। আস্তে আস্তে সাউন্ডটা 2 লেটার্স 2 বর্ণের হয়, 3 লেটার্স 3 বর্ণের হয়। কিন্তু প্রথমে কিন্তু সে শোনে, ওকে যে কত মানুষ কত কথা বলে শুনে, শোনার সময় লিসেনিং সোর্স থেকে কিন্তু সে শিখে। শিখতে গেলে যে আবার সোজা শিখে নাও হইতে পারে, একটু আঁকা বাঁকা হতে পারে। কেমন আঁকা বাঁকা? শিশুদের উপরে আমি মাঝে মাঝে একটু খেয়াল করেছি
গরম জিনিসটাকে হাত দিয়ে বলছে ঠান্ডা, আবার ঠান্ডা জিনিসটাকে হাত দিয়ে বলছে গরম। এই শিশুটার ব্রেন কাজ করেছে একটু উল্টাভাবে, সে তার কনসেপ্ট আর শব্দটা জোড়া দিতে পারে নাই। আবার একটা শিশুকে আমি খেয়াল করলাম, নতুন জামা দেওয়ার পরে সে হাত দিয়ে বলতেছে নতুন, কিন্তু এইটা যে নতুন ওকে শেখানো হয়নি। শিশুরা নতুন নতুন শব্দ নিজেরাও তৈরি করতে পারে। আমার মেয়ের দিকে তাকিয়ে আমি দেখলাম সে এই টুপিকে টুপি না শিখে সে এটার নাম দিয়েছিল মাথি। মাথি বুঝেন, মাথায় দেয় যেটা সেটার নাম কি মাথি। তারপর যে মোড়া চেয়ার এগুলা থাকে, এগুলার নাম দিয়েছিল বসি। আমি ল্যাঙ্গুয়েজের টিচার হিসেবে খেয়াল করতাম যে কি কি শব্দ উৎপাদন করে। আবার ওই যে বটি দিয়ে ওর মাঝে তরকারি কাটে, ও বটি না বলে বলতো এটার নাম হলো কাটি। বুঝতে পেরেছেন? তাহলে ভাষার ফার্স্ট সোর্স হলো লিসেনিং, এরপরে আসে স্পিকিং। কথা বলা শুরু হয়, যতটুকু শুনেছে ততটুকুই যে শিখবে তা না, তার চেয়ে বেশিও শিখতে পারে। ভাষা বিজ্ঞানীরা দুই ভাগে বিভক্ত। এক দলের নাম হলো বিহেভিয়ারিস্ট, তারা বলে দেখে দেখে শুনে হ্যাবিট ফরমেট করে। আরেক দল বলছে না না, দে আর জেনারেটিভ, ওই যা দেখে তাই শিখে তা না, তারা নিজেরাও জেনারেট করে। দুইটাই আমার কাছে ঠিক মনে হয়। কিছু হ্যাবিট নেয়, কিছু জেনারেট করে। ওই যে বললাম আমার মেয়ে যে শব্দগুলো উচ্চারণ করলো তখন তার বয়স মাত্র 3, 2 এবং 3 বছরের মধ্যে তার আমি এই শব্দগুলো খেয়াল করলাম, যে শব্দগুলো আমরা তাকে শিখাই নাই, কিন্তু সে নতুন শব্দ তৈরি করেছে। এভাবে আমি ভাষা শিখেছি। এরপরে বড় হলাম, বড় হওয়ার পরে আমরা পড়া শিখলাম, রিডিং, ABCD অ আ এগুলা শিখলাম। এরপরে শিখলাম রাইটিং। কিন্তু আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন, গার্ডিয়ানরা এসে আপনাদেরকে কি করে চাপ দেয়, আমার ছেলে মেয়ের হাতের লেখা সুন্দর না, আপনি কি করেন? এবং প্রতিদিন লেখার প্রতি খুব জোর দেয়, হাতের লেখার প্রতি খুবই জোর দেয়। কিন্তু ভাষা শিক্ষার এই যে পদ্ধতি সে নিজেও করে নাই। বাংলার ক্ষেত্রে বাংলা ভাষা শেখার সময় কি আপনার আম্মু আপনাকে খাতা ধরাই দিয়েছিল? তাহলে আমরা কেন এটা করি? স্কুলে ভর্তি করেই চাপ দেই, ওকে লেখাও। ওর লিখতে মন চায় না, কিন্তু ওকে লেখাও। তখন ও বিরক্ত হয়, আর লেখা যখন সুন্দর হয় না, মা ওরে থাপ্পড় মারে, এদিকে যাইলে কেন, ওদিকে যাই কেন, লেখা সুন্দর হয় না কেন। এটা ওর কাছে একটা জুলুম মনে হয়। পড়ালেখাটা আনন্দের না হয়ে অত্যাচার মনে হয়, টর্চার। আমার সাথে আপনারা দুই মত নাই একমত? আপনারা যখন বাচ্চাদের মাদ্রাসায় পাঠান এইটাই তো করেন। আমি একটা মাদ্রাসা চালাই, মাদ্রাসাতুল হাসানা সাভারে, একটু আধুনিক। সেখানেও আমি গার্ডিয়ানদের সবসময় এই ওয়াজটাই করি, আপনি বাংলা শিখছেন কিভাবে? শুনেছি, তারপরে বলেছি, তারপরে পড়া শিখেছেন, তারপরে লেখা শিখেছেন, কিন্তু মাদ্রাসায় এসে প্রথমেই আপনি জোর দেন কি, হাতের লেখা কোথায়? খাতার মধ্যে লেখা নাই কেন? টিচার লেখায় না কেন? এগুলো বলেন কেন? বাংলা শিখতে কি গ্রামার শিখতে হয়েছিল? মা কি শিখাইছিল সন্ধি কাকে বলে, কত প্রকার ও কি কি, সমাস কাকে বলে, মারামারি সমাস, দ্বন্দ্ব সমাস না, মারামারি সমাস, দান খয়রাতের সমাস, হ্যাঁ, সম্প্রদান সমাস, এগুলো শিখাইছিল আপনাকে? আপনার ভাষা বলতে কি ভুল হয়? তাহলে অন্য ভাষা শেখার ক্ষেত্রে এত চাপাচাপি কেন? আজকে ট্রেনিং প্রোগ্রামে প্রথমে আমি আপনাদের অনুরোধ করব,
আপনাদের মাইন্ডসেট, আপনাদের চিন্তাটা আগে পরিবর্তন করেন। আমি যা বলবো না হলে তা নিতে পারবেন না। নাইমে ট্রেনিং করতেছিলাম, অনেক বড় বড় মানুষরা ট্রেনিং করেছে, কিন্তু তারা তর্ক করত। ট্রেনার যা বলতো তারা আর্গুমেন্ট করতো, না এটা না ওইটা, এটা না ওইটা। আমি খালি শুনতাম। যখন পরীক্ষা হলো তখন আমি পেলাম A+, তারা পেল B, C এরকম মার্কস। নেওয়ার জন্য আগ্রহ থাকতে হবে আপনার। তাহলে কি আমরা বুঝলাম? যে ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের জন্য উনি যে প্রশ্নটা তুলেছেন, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং, এই দুইটার মধ্যে শব্দগত পদ্ধতিগত পার্থক্য আছে, কিন্তু জিনিসটা আহামরি তেমন কিছু না। আমরা যে লার্নিং করি, ল্যাঙ্গুয়েজ লার্নিং করি, গ্রামার শিখি, শব্দ শিখি, স্কুলে এসে শিখি, এটাকে বলা হয় কনশাস প্রসেস। আমি জেনে 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 কাজ করি, এই কাজটা স্লো। কারক কাকে বলে, সমাস কাকে বলে, টেন্স কাকে বলে, ভয়েস কাকে বলে, এগুলা শিখে শিখে শিখা, এটা বলা হয় লার্নিং। আর অ্যাকুইজিশন হলো সাবকনশাস প্রসেস। আপনি কাজ করতে করতে শিখবেন। কোনটা ভালো? অ্যাকুইজিশন। লার্নিং হচ্ছে কনশাস প্রসেস, আর অ্যাকুইজিশন হলো সাবকনশাস। সাবকনশাস বুঝেন? মানে আপনি বুঝবেন না কাজটা করতেছেন, কিন্তু কাজটা করছেন। যেমন আপনার সামনে চানাচুর আছে, আপনি খাবেন নিয়ত করেন নাই, কিন্তু অটোমেটিক হাত ওদিকে চলে গেছে। মাঝে মাঝে আমরা এক একজনের থাপ্পড় মারি না হঠাৎ করে, তখন আমরা বললাম থাপ্পড় মারলো কেন? আসলে মনের মধ্যে একটা রাগ ছিল অনেক দিন ধরে, কিন্তু প্রকাশ করতে পারে নাই, আজকে হঠাৎ করে সেটা বের হয়ে গেছে। ল্যাঙ্গুয়েজ লার্নিংটা বা অ্যাকুইজিশনটা এভাবেই, থ্রু প্র্যাকটিসেস ইউ হ্যাভ টু লার্ন অর অ্যাকুয়ার আ ল্যাঙ্গুয়েজ। 4 স্কিলসের ব্যাপারে আমি আজকে একটু ডিটেল বলবো। আচ্ছা, আমরা এখন এই বিষয়টা কেন আলাপ করছি? এই 4 স্কিল নিয়ে আলাপটা কেন করছি? টু লার্ন এ ল্যাঙ্গুয়েজ অর টু টিচ আ ল্যাঙ্গুয়েজ? ভাষা শেখার জন্য না শেখানোর জন্য? দুইটাই। উনি বলছে দুইটাই। ঠিক আছে, আপনি নিজেও শিখবেন, আবার স্টুডেন্টদেরও শেখাবেন। আমরা যেহেতু টিচার, শেখানোটার দিকে বেশি জোর দিতে হচ্ছে। ঠিক আছে, ফোর স্কিলস কি আমরা অলরেডি আলাপ করে ফেলেছি। কি কি জানো? লিসেনিং ফার্স্ট, হ্যাঁ, 4টা সিঁড়ির ধাপ: লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। গার্ডিয়ান সমাবেশে গেলে মা বাবাদের বুঝাবেন যে বাচ্চাদের উপরে টর্চার করবেন না, ওকে আগে লিসেন করতে দেন, তারপরে স্পিক করবে, তারপরে রিডিং, তারপরে রাইটিং। আমার মাদ্রাসাতে আমি অক্সফোর্ড ফনিক্স ওয়ার্ল্ড বই পড়াই, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে বের করা। ইংল্যান্ডের একজন টিচার আসলো, যে বাড়িতে ভাড়া নিয়েছি ওই বাড়ির মালিক। সে বলল, দেখি আপনারা কি পড়ান। আমি বইটা দেখাইলাম। উনি বলল যে আমরা এটা পড়াই না, এটা অনেক কঠিন। কি বোঝা গেল? যে ওরা পড়াটাকে সহজ করে পড়ায়, আর আমাদের দেশে কঠিন করে পড়ায়। এই উদাহরণটা মাথায় রেখে আমরা সামনে যাই। লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। লিসেনিংয়ের আরবি কি? ইস্তিমা। স্পিকিংয়ের আত-তাহাদ্দুস, আত-তাহাদ্দুস। রিডিং আল-কিরাআহ,
রাইটিং আল কিতাবা। লিসেনিংয়ের আমি নোটটা সম্পূর্ণ করি নাই, আমি এখানে বসে বসে একটু লিখতেছিলাম। কালকে মানরাত ইউনিভার্সিটিতে ক্লাস ছিল রাত 8টা পর্যন্ত, আমি এটা রেডি করতে পারিনি, জাস্ট একটু আপনাদের শো করতেছি। আচ্ছা, লিসেনিং যে করি, সেই লিসেনিং থেকে আমরা আসলে কি শিখি কে বলতে পারেন? আমরা যখন লিসেন করি কি শিখি? ভেঙে ভেঙে বলবেন দেখি, কয়টা পয়েন্ট বলতে পারেন? লিসেনিং এর মাধ্যমে আমরা শব্দ শিখি, প্রশ্ন করা শিখি, কি করতেছে এটা অনুধাবন করি, তত্ত্ব শিখি, কি তত্ত্ব দিতে চাই এটা শিখি। যাক, আগাইছেন অনেকটা। আর কে বলতে পারবেন? মাইক ওর পর্যন্ত দেই কিভাবে? তো বিয়েবাড়ির পাশে আসতে হবে, কারণ আগের বার তো চান্স দেইনি। সর্বপ্রথম আমরা শব্দ শুনি, হ্যাঁ, তারপর শব্দের ভাবটা বুঝি, তারপরে ওই অনুযায়ী ব্যক্ত করার চেষ্টা করি। আচ্ছা, আমাদের দেশে ল্যাঙ্গুয়েজ শিখাইতে গেলে কোন বিষয়ে জোর দেই আমরা? গ্রামার। বাহ, সবার মুখস্থ আছে। এখানে ইংলিশের হুজুররাও এটা করি, আরবির হুজুররাও এটা করি। আরবিতে গ্রামার তো কম পড়ি নাই, মিজান, মুনসাহেব, নাহমের, হেদায়তুন নাহ, সরে মেতে আমেল, পাঞ্জেগান, আল্লাহ এত বই, সফওয়াতুল মাসাদের। এরপরে মুখ দিয়ে একটা শব্দ বের হয় না। আর সৌদি আরবে যে লোকটা গেল, আমি অনেকের সাক্ষাৎকার নিয়েছি, শ্রমিক, যে আপনি আরবি বলেন কেমনে, আপনাকে আলিফ বাতাসা পারেন? বলে না। তো বলেন কেমনে? হাসে, আরে এ তো সোজা। আর আমাদের দেশে কামিল পাস করার পরে যদি বলি যে আপনার পরিচয়টা একটু আরবিতে দেন, পা কাঁপবেন না, হাত কাঁপবে না, চোখ কাঁপবে, বোঝা মুশকিল। পড়া কোথায় গিয়ে দাঁড়িয়েছে? ইংরেজি তো সে একই অবস্থা। এর মানে হচ্ছে যে ভাষা শেখার যে ম্যাটেরিয়ালগুলো, সেগুলো আসলে কি মনে রাখেন? ভোকাবুলারি, শব্দমালা। ভাষার জন্য প্রথম দরকার কি? শব্দ। আপনি যদি শুধু ভোকাবুলারি মানে ওয়ার্ডটা জানেন, কাজ চলবে। দোকানে গিয়ে যদি বলেন যে আমাকে একটি বার্গার দিবেন কি, এভাবে যদি নাও বলেন, খালি যদি বলেন বার্গার, চলবে না। মানে একটা শব্দ আপনাকে হেল্প করতে পারবে, পুরো বাক্য যদি নাও পারেন। নাম্বার 2, শব্দের উচ্চারণটা আমরা লিসেনিং থেকেই শিখি। উচ্চারণ কিন্তু নিয়ম মেনে অত চলে না, মাঝখানে মাঝখানে উল্টাপাল্টা হয়ে যায় উচ্চারণ। উচ্চারণ পথ এক নিয়মে চলে না। আমি সৌদি আরবের উমরা করার সময়, উমরা থেকে ফেরার পথে তায়েফ দিয়ে বেরোচ্ছিলাম। তায়েফ শহরটা খুব পেঁচানো রাস্তা, মানে যতবারই যাই কোথাও একটা না একটা ভুল হয়। যাই হোক, কষ্ট করে তায়েফ থেকে বের হওয়ার পরে একজনকে আমি বললাম, আহাজা তারিক আলবাহা, লেশ আলবাহা, আউ আলবাহা। আমি একটা আলিফ কম বলেছি, এই জন্য ওর দেরি লাগছে আমার কথাটা বুঝতে। বা আলিফ হা, আমি বলছি আলবাহা, বলছে ও আলবাহা হাজা তারিক। তার মানে কি? শুধু ভোকাবুলারি শিখলে হবে না, তার প্রোনাউন্সিয়েশন লাগবেই। প্রোনাউন্সিয়েশন না হইলে আপনার কথা বোঝাই যাবে না। বলবেন ইংলিশ, ওর কাছে মনে হবে এটা কোন ভাষায় বলে, ভাষা আসবে না। তাহলে দুটো জিনিস লাগে, ভোকাবুলারি অ্যান্ড প্রোনাউন্সিয়েশন। ভাষা শেখার দুইটা জিনিস। হ্যাঁ, এই দুইটা পাই কোথা থেকে? লিসেনিং থেকে। তার মানে যত বেশি লিসেন করবেন তত বেশি পাবেন, যত বেশি শুনবেন তত বেশি
এটা কি ডিকশনারি দেখে কষ্ট করে করে শিখবেন? সে তো অনেক বছর লাগবে। আর শুনে শুনে ভালো হবে। সৌদি আরবে করোনার সময় মেয়েদেরও ক্লাস নিতে হয়েছে আমার অনলাইনে। তো আমি যখন ওদের পড়াইতাম, আমার ছোট্ট ছেলে বয়স 5 কি 6, সে আমাকে এসে বলছে, আব্বু হয় নাই, হয় নাই। কি হয় নাই? তোমার উচ্চারণ ঠিক হয় নাই। কিছু বুঝলেন? আমার উচ্চারণ বলে ঠিক হয় নাই। তো কিভাবে বলতে হবে? বলে মুখটাকে এমন করো, ফোর্স করো, এয়ার ফোর্স করো, বলো এইভাবে। সে আমাকে ট্রেনিং দিচ্ছে হাউ টু প্রোনাউন্স আ ওয়ার্ড, শুদ্ধ করে শব্দ উচ্চারণ। আমার ছোট্ট ছেলে আমাকে শেখায়। ও শিখলো কোত্থেকে? ইউটিউবের কিছু নির্দিষ্ট জিনিস ওকে আমি দেখিয়েছি, এই চ্যানেল থেকে ইংরেজি শিখবা। ও সেগুলো ফলো করেছে এবং ওরা ইংলিশে কথা বলে যখন, তখন আমি অবাক হই যে আমার সেন্টেন্স ওইভাবে যায় না, অত তাড়াতাড়ি বলতে পারি না, কিন্তু ওরা পারে কেমনে। ভাষা শেখার জন্য একটা স্কিল, মাহারাত, লিসেনিং ইজ এনাফ। আপনার যদি কোনো বইপত্র কিচ্ছু না থাকে, শুধু লিসেনিংই আপনার জন্য এনাফ ভাষা শেখার জন্য। ওই যে সৌদি আরবের কথা বললাম, ওরা ধুমধাম আরবি বলে যাচ্ছে সৌদিদের সাথে, আর আপনাকে মনে হবে যে কি বলবো। ওরা তাল্লাজাকে তাল্লাজা বলবে, সমস্যা নাই, তাও চলবে। ওরা তানিকে তানি বলবে, তাও সমস্যা নাই, ওর ভাষা হয়ে যাবে। এই জন্য লিসেনিং ইজ দ্য মোস্ট পাওয়ারফুল সোর্স, রিয়েল সোর্স অফ লার্নিং আ ল্যাঙ্গুয়েজ। এখন প্রশ্ন করি, আচ্ছা যাক, শেষ করে নিই আগে। ভোকাবুলারি শিখলাম, প্রোনাউন্সিয়েশন শিখলাম, আর কি শিখি? গ্রামারও শিখি। গ্রামার কি? যে পুস্তক পাঠ করিলে ভাষা শুদ্ধরূপে লিখিতে পড়িতে বলিতে পারা যায়, বই পড়লেই পারা যায়, ওই বইয়ের নামই গ্রামার নাকি? গ্রামার হলো আকল, এই বুদ্ধিটা। কোন বুদ্ধি? শব্দটা কোথায় বসাবো, এই জ্ঞানটার নামই হলো গ্রামার। আগে দেব না পরে দেব? আমি কি গুড মর্নিং বলবো না মর্নিং গুড এটা বলবো? কোনটা বলবো? গুড মর্নিং। তার মানে গুড আগে দিব, মর্নিং পরে দিব। এই জ্ঞানটাই, এইটাই হলো গ্রামার। গ্রামার ইজ দ্য টেকনিক টু পুট দ্য রাইট ওয়ার্ড ইন দ্য রাইট প্লেসেস। সঠিক শব্দ সঠিক জায়গায় রাখার যে টেকনিক, এই জিনিসটা আমরা গ্রামার। গ্রামার আলাদা কোনো জিনিস না, এটা হলো শব্দকে সাজানোর টেকনিক। ভোকাবুলারিটাকে কার পরে কার আগে সাজাবেন। বাট ইন বাংলাদেশ উই স্টাডি গ্রামার ফ্রম ক্লাস 1 টু ইউনিভার্সিটি লেভেল। পড়তেইছি। এখনও আমি গ্রামার শিখাই ইউনিভার্সিটিতে, আর ওরা বিরক্ত হয়। কেন বিরক্ত হয়? আপনারা কি মিষ্টি আলু খেয়েছেন জীবনে? মিঠা আলু খেয়েছেন? পোড়ায় খেয়েছেন না সেদ্ধ করে খেয়েছেন? দুইটাই খেয়েছেন? বাহ, জিনিয়াস। যদি পোড়ায় খান আর যদি ভালো করে পুড়ে, কি মজাই না লাগে, আলহামদুলিল্লাহ, খুব টেস্টি। আর যদি ভালো করে না পুড়ে, না বানানো যায় ভর্তা, না খাওয়া যায় চিবিয়ায়, এটাকে আপনাদের যে কি বলে, এই আলুকে যখন ভর্তাও বানানো যায় না, কৌতা নাকি? এক অঞ্চলে বলছে কৌতা। কৌতা মানে ওটা আর কোনো কাজ হবে না। ঠিক তেমনি ভাষা শেখার ক্ষেত্রেও আপনাকে মনে রাখতে হবে যে এই পদ্ধতিগুলা মনে রাখতে হবে। গ্রামার জিনিসটা হচ্ছে এত বেশি পড়াই আমরা, আমাদের ব্রেনটা কৌতা ধরে যায়, আর নিতে চায় না, আর মজা লাগে না। কত বছর আর খাওয়া যায় এটা? টেন্স কাকে বলে, ভয়েস কাকে বলে, ন্যারেশন কাকে বলে, এগুলো কি গল্প চলছে, এগুলো দরকার নাই। তো বলবেন যে দরকার নাই মানে হলো গ্রামারটা আপনার পেছনে পেছনে আসবে,
গ্রামার সামনে যাবে না, গ্রামার পেছনে পেছনেই আসবে। যেমন আপনি যখন লিসেনিং শুনবেন হাউ আর ইউ, তখন কি আপনি বলবেন হাউ ইউ আর বলবেন? তো হাউ আর ইউ এটা তো আপনি সাজানো শিখে গেছেন অটোমেটিক, যে হাউ আর ইউ বলতে হয়, হাউ ইউ আর বলতে হয় না। এই আকল তো আপনার ব্রেনে চলে গেছে। আমার ওই ছেলেকে যখন আমি গ্রামারের পরীক্ষা দিই, অটোমেটিক সে লেখে। তাকে যদি ধরি নাউন কাকে বলে পারবে না, কিন্তু সে ঠিক মতো সাজাইয়া দিয়ে দিবে, আর কোনো ভুল হবে না। এর নাম হলো গ্রামার। আচ্ছা, শিখলাম কি? ভোকাবুলারি শিখলাম, প্রোনাউন্সিয়েশন শিখলাম, গ্রামারও শিখলাম। আরেকটা শিখি, সেটা হলো কালচার। কোন শব্দ কখন ব্যবহার করতে হয় সেটারও একটা নিয়ম আছে, বুঝেন নাই? কোন শব্দ কখন ব্যবহার করতে হয় সেটাও কিন্তু একটা নিয়ম আছে। ইভিনিং মানে সন্ধ্যা। ইভিনিং মানে কি? সন্ধ্যা। কারো বাড়িতে রাতে গেলেন, গিয়া কি বলবেন? গুড নাইট, এটা বলবেন? গুড ইভিনিং। রাত 12টার আগ পর্যন্ত তা কারো বাড়িতে গিয়া আপনি কি গুড নাইট বলবেন? গুড ইভিনিং। সন্ধ্যা না কবে চলে গেছে, কিন্তু কালচার বলছে ইভিনিং বলতে হয়। লিসেনিং থেকে আপনি দেখেছেন, এটা শুনেছেন। আর যখন বিদায় নেবেন তখন বলতে হবে কি? গুড নাইট। তাহলে এই যে শব্দ ব্যবহার করলেন, কালচার দেখে না? লিসেনিংয়ে এই 3 নম্বর ফায়দাটাও আছে, 4 নম্বর ফায়দাটা, তাই না? আচ্ছা, তো লিসেনিং থেকে এত ফায়দা। আপনি দিনে কত মিনিট লিসেনিং করেন বলেন এবার? যারা ইংলিশ টিচার তারা দিনে কতক্ষণ ইংলিশ শোনেন? যারা আরবি টিচার তারা কতক্ষণ আরবি শোনেন? শোনেন না বলে আপনার ইংলিশ হয় বাংলিশ, আপনার আরবিও ওরকমই উচ্চারণ হয়, ভাব আসে না। কথা বলার মধ্যে ভাব আসে না। আরবরা কোরআন তেলাওয়াত করলে হৃদয় গলে যায়, আর বাঙালিরা কোরআন তেলাওয়াত করলে খালি সুরই শুনি, হৃদয় আর গলে না। ভাষার এই সুইটনেস আসে না। শুনেন না তো কেউ, তাই না? তাহলে আজকে থেকে নিয়ত করেন, নাওয়াইতু আন সবাই নিয়ত করেন আজকে থেকে ইনশাআল্লাহ প্রতিদিন 10 মিনিট, আমি বেশি বললাম না আবার ভয় পাবেন, প্রতিদিন 10 মিনিট আমি শুনবো 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 ইনশাআল্লাহ। কখন শুনবেন তাও ঠিক করেন, 10টা মিনিট ঠিক করেন মনে মনে, কখন শুনবেন খাতার মধ্যে লেখেন, কখন শুনবেন 10 মিনিট। আপনি বলবেন তো বুঝি না, আর বোঝা দরকার নাই, খালি শুনবেন। সৌদি আরবে যে গেছে কাজ করতে, ওকে আরবি বুঝতো নাকি? ও তো আলিম বাতাস জানে না। ও দেখে বাহ, ওই সৌদিরা দেখতে মানে দেখে বলে তাল তাল ইয়া হাবিবি তাল। তুই কি শিখলো যে কারে ডাকতে গেলে কি বলতে হবে? তাল তাল। এ তাল তাল না বেল, ওটা বোঝা দরকার নাই। তাল মানে আসো, এটা বুঝে ফেলছে, তাই না? এরপরে বলছে দুইটাই একই রকম। সৌদি বলে সাওয়া 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 সাওয়া, কারণ বাঙালিরই গিয়ে প্রত্যেক কথাই সাওয়া সাওয়া বলে। আমি তো আস্তে আস্তে মরি যে সব কথায় হাজা সাওয়া 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 সাওয়া, এত সাওয়া আসলো প্রত্যেকে। তাহলে 10 মিনিট কোন সময় শুনবেন লিখছেন? এই ইস্তেমার যে ফজিলত, মানে লিসেনিংয়ের যে উপকারিতা, আর বেশি বলা দরকার নাই, এই 4টা পর্যন্তই থাক। এই জন্য লিসেনিংকে বলা হয় রিসেপটিভ স্কিল। রিসিভ, আপনি একটা সোর্স থেকে কিছু অর্জন করেন, রিসিভ করেন, এর নাম হলো রিসেপটিভ স্কিল। এরপরে হলো স্পিকিং, প্রোডাক্টিভ স্কিল। যখন স্পিকিং করতে যাবেন তখন আপনার এই স্কিলগুলো কাজে লাগবে, আপনি নিজেই ধরবেন, ওহো আমার প্রোনাউন্সিয়েশনও তো ঠিক হইল না, এরপর ঠিক করে বলবো। তবে স্পিকিং করার সময় অত খেয়াল করবেন না আপনারা ঠিক না বেঠিক,
এটা ভুলে যাবেন। যদি ভুল হয়ে যায় পরে ঠিক করেন, কিন্তু ওই সময় শুধরাইতে যায়েন না। যা বলছি আমারটাই ঠিক, মন থাকবে তো। স্পিকিংটা কিভাবে হবে? যা শুনেছেন ওগুলো আপনার ব্রেইনে আছে। এখন বলেন, কারো সাথে দেখা হইলে আসসালামু আলাইকুম, হাউ আর ইউ, কেমন আছেন, বাংলাটা ভুলে যান। আমি সৌদিদের পড়াবার সময় বলতাম, তোমরা তো মাহের ফিল লোগা আল আরাবিয়া, এখন আরবিটা ভুলে যাও না, ভুলে যাও। ওই মোবাইল ধরে আলো, এই আলো বললো না, হ্যালো বলো। হাসতো খুব ওরা, ওরা তো আলো এমন করে বলে, আলো আর বললো না, বলে হ্যালো, হাউ আর ইউ। এখন আর বলতে কাইফাল হাল, এটা ভুলে যাও, আজকে থেকে আর বলবা না কাইফাল হাল। তো বাঙালি হিসেবে মোবাইলে কারোর সাথে কথা বলার সময় অন্তত বন্ধু মহলে এখন থেকে আর বাংলা বলা বন্ধ করেন, ইনশাল্লাহ পারবেন। আরবিরা আরবি বলেন, ইংলিশরা ইংলিশ বলেন, কিন্তু বাংলা বলা বন্ধ করেন, গুনাহ হবে না। একটা নতুন ভাষা শিখবেন, এটা তো সবেরই কাজ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ভাষাভাষীদের কাছে ওই ভাষায় নবী পাঠিয়েছেন। ভাষা যদি না শিখেন আপনি খুব দুর্বল মানুষ হবেন আগামী দিনে, দুর্বল। ল্যাঙ্গুয়েজ ভালো পারে না বলে সৌদি আরবে আমাদের চাকরি দেয় ক্লিনার, খালি রাস্তা ক্লিন করে। আর ইন্ডিয়ানরা পাকিস্তানিরা পারে, ওদেরকে দেয় মুদির, ওরা হয় বস। আর ওরা যখন আমাকে জিজ্ঞেস করতো হিন্দি, লা লা লা, বাঙালি, লা বাংলাদেশি, বলি এটা আবার কোন দেশ? কারণ বাঙালি কথাটা ওরা তাচ্ছিল্যভাবে বলে। তো আমাকে যতজন জিজ্ঞেস করছে, এমনকি আমার ডিন, আন্ত হিন্দি, লা বাঙালি, লা বাংলাদেশি। বাঙালি শব্দটাকে ওরা তাচ্ছিল্যের সাথে বলে। যখন শুনে যে ইউনিভার্সিটির টিচার ডক্টর বাঙালি, মনে হয় যে নতুন একটা কী যেন আসছে সৌদি আরবে। কারণ সারাদিন দেখে তো আমরা ঝাড়ুই দিই, এর মধ্যে আবার ইউনিভার্সিটি টিচার হয় বাঙালি, একটু অবাক লাগতো ওদের কাছে। তাইফে যখন গেলাম, বলে বাঙালি মাফি কোয়াইস, মানে বাঙালি খারাপ, ভালো না। আমাকে লে চাচা, এই বাঙালি খারাপ কেমনে? মানে মাফি কোয়াইস, বাঙালি ভালো না। এতটা ঘৃণা, কারণ দেখে ওই যে ঝাড়ু দেয়, ই দেয়, সব নিচু কাজগুলো আমরাই করি, ল্যাঙ্গুয়েজ তো পারি না। সব দেশেই এই সমস্যাটা। বাঙালি ভাষার ক্ষেত্রে অলস, শিখতে চাই না, শিখতে হবে। এই জন্য শপথ নেন, ইনশাআল্লাহ আমরা শিখব। এবং পদ্ধতি কি? লিসেনিং। তাহলে স্পিকিংটাও আসবে। স্পিকিং করবেন, লিসেনিংয়ে যে টোনটা শুনেছিলেন ওই টোনটাই ব্যবহার করবেন। ও যেভাবে বলেছে আপনি ওই বলবেন। আবার শরম পাইেন না যে এইভাবে বলে ও হাসে, হাসে হাসুক, আপনারা হাসাইতে পারছেন, এটা তো কম ব্যাপার না, অনেক ভালো ব্যাপার। সবার জন্য ভাষা শেখার মাত্র একটাই সোর্স, লিসেনিং। এবার যারা শিক্ষিত তারা শোনেন। খুতবায় যে বক্তৃতা দেন আর বাড়িতে যে কথা বলেন একরকম না দুই রকম? খুতবায় কি সুন্দর সাজিয়ে সাজিয়ে বলেন না? এমনকি আমাদের সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব যদিও মাঝে মাঝে হাসাইতেন, তবু মোটামুটি রক্ষা করতেন। শিক্ষিত মানুষের জন্য ভাষা শেখার সেকেন্ড সোর্স হলো রিডিং। যত বেশি পড়বেন আপনি কি শিখবেন? রিডিং থেকে কি শিখবেন? নাম্বার ওয়ান ভোকাবুলারি, শব্দ শিখবেন, তাই না? কি শিখবেন? ভোকাবুলারি। আর একটা শিখবেন কি? স্পেলিং, বানানটাও শিখবেন। বানান শেখার কৌশল কি? মাথা দুলায় দুলায় শেখা, সি এটি ক্যাট, সি এটি ক্যাট, সি এটি ক্যাট, এইভাবে তাকাবেন শুধু, সি এ টি ক্যাট, শেষ। একবার তাকাবেন হয়ে যাবে। কারণ এই চোখ হলো আল্লাহর দেওয়া সবচেয়ে বড় ক্যামেরা, পাওয়ারফুল ক্যামেরা। আর মেমোরি হইল এইখানে, একবার যেটা দেখবেন সেটা ভোলার কথা না। বিশ্বাস হয় না?
আপনাকে যদি বলি একটা গরুর ছবি আঁকেন, আমি বলবো না, কারণ প্রাণীর ছবি আঁকা ভালো কাজ না, কিন্তু যদি বলি আঁকেন, আঁকতে পারবেন? অনেকে যে পারে, কেমনে পারে? ও যে চোখ দিয়ে গরুকে দেখেছে ভালো করে, ওই শুধু পারে। একটা গোলাপের ছবি যদি আঁকতে বলি, পারবেন? সবাই পারবেন? যে ভালো করে গোলাপটাকে দেখেছে সে পারে। বানান কার ভুল হয় না? যে পড়ার সময় চোখটা ভালো করে ব্যবহার করে তার কোনোদিন ভুল হয় না। ছোটোবেলায় আপনি একটা ঘটনা দেখেছিলেন রাস্তায়, আজও ভুলতে পারবেন না, কিন্তু ছোটোবেলায় যে ছড়া মুখস্থ করেছেন অথবা 1 মাস আগে যে সূরা মুখস্থ করেছেন সেটা ভোলা শুরু হয়ে গেছে। তার মানে কি? আইজ আর মোর পাওয়ারফুল, চোখ হলো বেশি শক্তিশালী দেন মেমোরাইজিং। মুখস্থ করার চাইতে দেখাটা হলো বেশি শক্তিশালী। তো বই পড়ার সময় আমরা দুটো জিনিস শিখি, ভোকাবুলারি অ্যান্ড স্পেলিং। নাম্বার 3, গ্রামার শিখেন না? গ্রামার, সেন্টেন্সটা কিভাবে লিখেছে সেটা শেখা যায় না ওখান থেকে? আমাদের দেশের নাম বাংলাদেশ, আমাদের বাংলাদেশ দেশের নাম, এইভাবে লেখা আছে। তার মানে বই পড়তে পড়তে আপনার মধ্যে সেন্টেন্স মেকিংয়ের একটা পাওয়ার চলে আসে। এটাই তো গ্রামার। কালচারও চলে আসে যে কোন সময় বাক্যটা কেমন হইতে হয়। পাংচুয়েশন মার্ক ব্যবহার করি আমরা, প্রশ্নবোধক, ফুল স্টপ, বই পড়তে পড়তে তো এগুলো চলে আসে। কখন কিভাবে ব্যবহার করতে হয় শব্দটা এবং কোন শব্দের প্রয়োগ কখন হবে, এই রিডিং শিক্ষিত মানুষকে দেয় রাইটিং পাওয়ার। তখন আপনি যখন লিখতে যাবেন তখন দেখবেন আর মুখস্থ করা লাগে না, এমনিই পারতেছেন। বিশ্বাস হয় না? হয় না? সত্যি হয়। বিশ্বাসটা বাড়াবার জন্য আমার গল্প বলি। আমি কোনোদিন কোনো পড়া মুখস্থ করিনি। আমি লেকচারটা ভালো করে শুনতাম, বই পড়তাম এবং নিজে লিখতাম। এতে আমার ব্রেনে কোনো চাপ পড়ে নেই যে এত বড় রচনা আমার মুখস্থ করতে হবে, এরকম ঘটনা আমার জীবনে ঘটে নাই। ইসলামিক ইউনিভার্সিটির জন্য অ্যাডমিশন টেস্ট দিতে গেলাম, সেখানে একটা প্যারাগ্রাফ আসলো, ইন দ্য এজ অফ সায়েন্স ওয়াই ডু ইউ ওয়ান্ট টু স্টাডি লিটারেচার? বিজ্ঞানের যুগে তুমি কেন সাহিত্য পড়তে চাও? এই প্যারাগ্রাফটা কোন বইয়ে কমন পাওয়া যাবে? চৌধুরী হোসেনের বইয়ে পাওয়া যাবে, আমজাদ এন্ড হকের বইতে পাওয়া যাবে, কারো বইতে আছে? যত চাকরি, যত ভর্তি পরীক্ষায় এরকম প্রশ্নই আসে। অনেকে বলে বারবার পরীক্ষা দিয়ে চান্স পাই না। পাইবেন কেমনে? আপনি তো এই স্কিল ডেভেলপ করেন নাই। আমার কেন যেন মনে হয় শুধু ওই প্যারাগ্রাফটা লেখার কারণেই আমার বোধহয় ইংলিশে চান্স হয়েছিল, আমার মনে হয়। কারণ রাইটিং পাওয়ার ছিল। বিশ্ববিদ্যালয়ে গিয়ে সাংবাদিকতা করেছি। সাংবাদিকতা করতে গিয়ে সেন্টেন্স বড় করা, ছোট করা, এতটাই স্কিল আসলো যে লিটারেচারের ক্লাসেও আমি খুব বেশি থাকতাম না, আমি শুধু শুনতাম যে লেকচারটা এই, আর অ্যান্সার দিয়ে আসতাম। সারা রাত পরেও যারা সেকেন্ড ক্লাস পেয়েছে আর আমি এমনিই সেকেন্ড ক্লাস পেয়েছি। আমি নিজের গল্পটা বললাম যাতে আপনাদের বিশ্বাস হয়। এভাবে পড়েন, পড়ার মতো পড়েন, দেখবেন রাইটিং স্কিল আপনার মধ্যে চলে আসবে। তারপরেও কিছু কথা থেকে যায়। রাইটিংয়ের জন্য আপনাকে কিছু ডিজাইন শিখতে হয়। অ্যাপ্লিকেশন লেখার ডিজাইন কি, পার্সোনাল লেটার লেখার ডিজাইন কি, হ্যাঁ, প্যারাগ্রাফ লেখার ডিজাইন কি, এসে লেখার ডিজাইন কি, এগুলো একটু এক্সট্রা শিখতে হয়। প্যারাগ্রাফ লেখার ডিজাইন কি কে বলতে পারবেন? নাকি মুখস্থ দিয়ে দিবেন? বলেন। লেখার ডিজাইন কি?
প্যারাগ্রাফের যে তিনটি অংশ, একটি হলো ইন্ট্রোডাকশন, আরেকটি হলো বডি প্যারাগ্রাফ, আরেকটি হলো কনক্লুশন। আর বডি প্যারাগ্রাফেও কয়েকটা অংশ আছে, এটা কি তারপরে থাকবে আসে। আচ্ছা, তো ইন্ট্রোডাকশন অংশটাকে কিভাবে লিখতে হয়? ইন্ট্রোডাকশন অংশটা আর কি ওই প্যারাগ্রাফের টপিক নিয়ে কিছু কথা, পাশাপাশি তার সাথে যদি কিছু উদাহরণ বা অন্য কিছু দেওয়া যায় তার সাথে আর কি লিখে একসাথে দেওয়া হয়, মানে তার একটা সংজ্ঞা দিতে হবে। আর কনক্লুশন? কনক্লুশন আর কি সংজ্ঞাটাকে তার প্যারাফ্রেজ করে আর কি লিখা হয়। প্যারাগ্রাফের তিনটা অংশ থাকে। আপনারা বার্গার খেয়েছেন, স্যান্ডউইচ খেয়েছেন? বার্গারের উপরের অংশ আর নিচের অংশ একরকম না দুই রকম? স্যান্ডউইচের, সৌদির স্যান্ডউইচ খাইছেন নাকি? একটা রুটি অর্ধেক ভাগ করে কাইটা দিয়া ভেতরে কিছু ঢোকাই দিলেই উহাকে স্যান্ডউইচ বলে। যাই হোক, নিচেও যা উপরেও তা। প্যারাগ্রাফ লেখার সময় ফার্স্ট সেন্টেন্সটা থাকতে হবে টপিক সেন্টেন্স। সেখানে টপিকটার কথা থাকবে এবং সাথে কিছু অ্যাজেকটিভ জাতীয় কথা থাকবে। ওই অ্যাজেকটিভের কথাগুলোকে ব্যাখ্যা করার জন্য আরও কথা লিখতে হবে। এই অংশটাকে বলে বডি। এই বডিগুলোকে বলা হয় সাপোর্টিভ সেন্টেন্সেস অর ডেভেলপার্স। এগুলা ডেভেলপ করবে, আইডিয়াটাকে এক্সপ্লেন করবে। লাস্ট সেন্টেন্সে থাকবে কনক্লুশন। এটা ওই ফার্স্ট সেন্টেন্সটাকে প্যারাফ্রেজ করে একই কথা ঘুরাইয়া বলতে হবে, কিন্তু ফার্স্ট সেন্টেন্স আর লাস্ট সেন্টেন্সের একই রকম কথা থাকবে। কিন্তু এগুলো আমরা প্র্যাকটিস না করাইয়া আমরা পড়া দিয়ে দিই বাড়িতে, ট্রি প্ল্যান্টেশন পড়াটা মুখস্থ করে আসবে এবং আগামী দিন পরীক্ষা হবে। এইভাবেই তো চলছে বাংলাদেশ, তাই না? নতুন একটা টপিক দিলে আর মাথায় ধরে না। আমি সেদিন একদল ছাত্রকে দিলাম মাই ক্লাসরুম, এটা লেখো। ওরা মুখস্থ করে ক্লাসরুম ইজ এ প্লেস ওয়ার দ্য স্টুডেন্টস স্টাডি। আমার এই ডেফিনেশনের কী দরকার ছিল? জাস্ট সে মাই ক্লাসরুম। তুমি লেখো মাই ক্লাসরুম ইজ এ মডার্ন, মাই ক্লাসরুম ইজ ভেরি কমফর্টেবল উইথ মডার্ন ফ্যাসিলিটিস। এরপরে ফ্যাসিলিটিসগুলো একটা একটা করে ভাঙো। কী কী ফ্যাসিলিটিস আছে? ইলেকট্রিসিটির কী আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট কী আছে, ওয়ালটা কেমন কালারের, তারপরে কেমন ওয়াইড, কেমন কি, এগুলা লেখো। শেষে গিয়ে লেখো যে দ্যাটস ওয়াই ফর দিস রিজনস উই লাইক আওয়ার ক্লাসরুম। তাহলে তো হইতো, কিন্তু তোমার মাথায় এটা ঢুকতেছে না কেন? প্র্যাকটিস করানো হয় মুখস্থটা, কিন্তু শেখানো হয় না লেখাটা। এই 4 স্কিল, ঠিক আছে? আচ্ছা, এখন আমি বলেছি এখানে 2টা পার্ট আছে আমাদের, টু লার্ন আ ল্যাঙ্গুয়েজ, টু টিচ আ ল্যাঙ্গুয়েজ। নিজে শেখার জন্য আপনি কথা বলেছেন যে আপনি শুনবেন, বই পড়বেন। পড়ার জন্য কোনো সময় আছে আপনাদের হাতে? প্রতিদিন কি 2-1 পৃষ্ঠা করে পড়ার সময় আছে? সত্যি আছে? পড়েন। আজকে নিয়ত করে একটা টাইম লেখেন যার যার খাতায়, যে আমি প্রতিদিন অতটার সময় 1 পৃষ্ঠা বই পড়ব। চাইনিজ একটা প্রবাদ আছে, 1000 পৃষ্ঠা পড়ার পরে 1 পৃষ্ঠা লিখলে সেইটা হয় লেখা। আর আমরা পড়িই না, তো লিখবো কেমনে? ভালো ভালো লেখা পড়বেন, আপনার ভাষা জ্ঞান উন্নত হবে। কই লেখেন না তো? আপনি কখন লিসেনিং করবেন, কখন রিডিং করবেন, টাইমটা নিজের খাতায় লেখেন। একটু বুঝা শুনে লেখেন। আমি জিজ্ঞেস করবো আবার, যে নিয়ত করেন যে আমি অমুক সময় 1 পৃষ্ঠা বই পড়ব, আর অমুক সময় আমি 10 মিনিট লিসেনিং করব। লিসেনিংয়ের জায়গার অভাব আছে নাকি এখন? ইউটিউব ছেড়ে দিলেই তো পাওয়া যায়। কত ইংলিশ প্রোগ্রাম আছে, লাইভ নিউজ আছে, ইংলিশ স্টোরিজ আছে। আরবির যারা, তারা ভাবছেন আপনাদের কথা ভুলে গেছি। আপনাদের জন্য নাই? অ্যারাবিক কার্টুন আছে, অ্যারাবিক স্টোরি আছে, কাসাসুল আম্বিয়া আছে, অ্যারাবিক নিউজ আছে, নাই? তারপরে দারসুল হাদিস আছে আরবদের, সেগুলো শুনবেন। আর 1 পৃষ্ঠা করে বই পড়বেন অন্তত।
এখন কখন পড়বেন টাইমটা লিখছেন, কখন শুনবেন, কখন শুনবেন বলেন, কি লিখছেন? লেখাটা দেখে বলেন, লেখাটা দেখে বলেন। কখন শুনবেন, কখন পড়বেন? হ্যাঁ, ফজরের পরে। আচ্ছা, আপনি? শুনবো। একটু নিয়ত করে লেখেন, কিচ্ছু মনে করবেন না। আমি তো এই টিচিং প্রফেশনে আছি, এটা আমার 24তম বছর। 8 বছর কলেজ লেভেলে, 16 বছর বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতা করছি। তো বাংলাদেশের শিক্ষকদের ব্যাপারে আমার মন্তব্যটা খুব সুন্দর না, যে আমরা শিক্ষকরা নিজেরাই পড়ি না, ছাত্ররা পড়বে কি? ক্লাসে যখন যান তখন কি প্রিপারেশন নিয়ে যান? প্রিপারেশন নিয়ে যান? বাংলাদেশের টিচিং প্রফেশন হইল যে একটু লেজার পিরিয়ড, মানে অবসর সময় কাটানোর মতো। মনে করেন চাকরি পাই নেই, সরকারি চাকরি পাই নেই, তার আগে একটা স্কুলে ঢুকবো, একটা সময় কাটলো, এই আস্তে আস্তে বিসিএসের প্রিপারেশনটা নেব, এইটা একটা। দ্বিতীয় হইল ক্লাসের ভিতরে গিয়ে গল্প করে। গল্প করার টাইম আছে নাকি ক্লাসে? 30, 35, 40 মিনিটের ক্লাস, টাইম কোথায়? 5 মিনিট তো তার সাথে কুশল বিনিময় করবেন, তাই না? কেমন আছো বাবা, কালকে সালাদ করেছিলে, বাসায় গিয়ে সালাম দিয়েছিলে, কারোর সাথে কি ঝগড়া করেছ, হয়ে থাকলে সরি বলেছ, কাউকে কি কোনো উপকার করতে পেরেছ? এই কুশল যদি না বিনিময় করেন, ও মানুষ হবে না। হয়তো শিক্ষিত হবে কিন্তু মানুষ হবে না। শিক্ষকরা কি এটা করেন? এরপরে পড়া শুরু করবেন, রিভিশন। গতকাল যেন আমরা কি পড়েছিলাম, আজকে আমাদের পড়া শুরু হবে এখান থেকে। আচ্ছা, পড়ার আগে আমরা কিছু কথা জেনে নেই। এই বিষয়টা কে কে জানো? এইভাবে তাদেরকে আপনার দিকে আকৃষ্ট করা, এই কাজটা কি আমরা করি? এটা করতে গেলে বাসায় আগে লিখতে হয়। আমাদের আহমদুল্লাহ 30 আলী স্যার যে আপনাদেরকে লেসন প্ল্যানিং দিয়েছেন, সেটা তো এই জন্যে। কিন্তু আমাদের কয়জন টিচারের সারা বছরের লেসন প্ল্যান আছে? আছে? আপনি যখন লেসন প্ল্যান করবেন, পুরা বইটা পড়াইতে কয় দিন লাগবে আপনি কিন্তু বুঝে ফেলবেন। বুঝে ফেলবেন না যে এই ক্লাসে 20 মিনিট আমি পড়াবো, তাহলে আমি বইয়ের কতটুকু আমি পড়াইতে পারবো। তখন হিসাব করতে গিয়ে দেখবেন বছরে আমার 200 দিন ক্লাস হবে, কিন্তু লেসন প্ল্যান করতে গিয়ে দেখলাম যে আমার বই তো শেষ হবে না। তাহলে উপায় কি? কিছু হোমওয়ার্ক, কিছু অ্যাসাইনমেন্ট, কিছু এক্সট্রা ক্লাস আমাকে নিতে হবে। কিন্তু লেসন প্ল্যানই যদি করেন নাই, তাহলে এইটার হিসাব আপনি বুঝবেন কবে? আপনাদের বকতেছি, মাইন্ড করতেছেন তো না? ভালো করে একটু মাইন্ড করেন, যাতে আগামী দিনে আমরা সবাই ভালো শিক্ষক হতে পারি। সৌদি আরবে আমি শিক্ষকতা করবার সময় ওখানে আমি আমার প্ল্যান আগে সাজাই নিতাম। ওখানে সেন্ট্রালি পরীক্ষা হয়। যখন বলতো ইউনিট 1 to 10 হু আর রেডি, তাই বলতাম আই অ্যাম রেডি। কেমনে? আমি আগেই তো লেসন ঠিক করে করে পড়াই গেছি। আপনারা 10 পর্যন্ত পরীক্ষা দিবেন, আমি 12 পর্যন্ত পড়াই ফেলছি। এখন নেন পরীক্ষা। আপনিও যদি এটা করেন তাহলে দেখবেন কখনোই পিছিয়ে পড়বেন না। এবার আসুন, আপনি আপনার ছাত্রকে কিভাবে এই 4 স্কিল প্র্যাকটিস করাইবেন। লিসেনিং কিভাবে ক্লাসে করাবেন, কিভাবে করাবেন? আমি মাদ্রাসাতুল হাসানার এক ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিলাম লিসেনিং কিভাবে পড়াইতে হয়। আমাকে উত্তর দিয়েছিল যে এই যে আমি বলি, ছাত্ররা শোনে, এইটার নাম লিসেনিং। যারা IELTS পরীক্ষা দিয়েছেন তারা জানেন লিসেনিং টেস্ট কোনটা। লিসেন হইল আপনি
নেটিভ স্পিকারের অডিওগুলা শোনাবেন, ভিডিওগুলা দেখাবেন, তার আলোকে আপনি শিট তৈরি করে নিয়ে যাবেন, প্রশ্ন তৈরি করে নিয়ে যাবেন। শোনার পরে যদি সে আনসার করতে পারে তাহলে আপনি লিসেনিং পড়িয়েছেন, আপনি বলেছেন আর ও শুনেছে। এই লিসেনিংয়ের দাম নাই। কেন দাম নাই বলেন তো? আপনার ল্যাঙ্গুয়েজ তো ঠিক নাই, আপনার ইংলিশ তো কঠিন ইংলিশ না। হ্যাঁ, হি ইজ ওয়াকিং ইন দ্য ফিল্ড, ওয়াকিং, আপনি তো বলছেন ওয়াকিং, তো আপনি যখন ওয়াকিং বলছেন এটা তো সহজে ধরে ফেলছে, তাই না? আপনি ওকে রিয়েলটা শোনান, যখন সে শুনবে দে আর ওয়াকিং ইন দ্য ফিল্ড, তো ওয়াকিং WALK ও টিক দিতে পারছে কি না, যদি পারে তাহলে বুঝবো লিসেনিং ঠিক আছে। আমি ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গেছিলাম, বললাম যে আমার একটু ওষুধ দেন। বলে কী ওষুধ? আমি কানে কম শুনি। তো বলো কই, আমি তো দেখি না, কানে তো ঠিকই শুনেন। আমি বললাম যে তাহলে আমি সব ইংরেজি কেন বুঝি না? ডাক্তার হোমিওপ্যাথিক হলেও লোকটা ছিল শিক্ষিত। উনি বললেন যে বুঝার ব্যাপারটা কানে শোনার সাথে জড়িত না, সেটা ব্রেইনের সাথে জড়িত। আপনি এই ওয়ার্ডটা যদি জীবনে না শুনে থাকেন, ইউ কান্ট রেকগনাইজ ইট। এই শব্দটা আপনি 100 বার শুনলেও ধরতে পারবেন না, বুঝেছেন? শব্দটা যদি আপনি কোনোদিন না শুনে থাকেন তাহলে এটা বারবার বলার পরও এটা যে কী শব্দ আপনি ধরতে পারবেন না। তাহলে লিসেনিং ক্লাসটা কিভাবে নেবেন? প্রতিদিন রিয়েল আরবি ক্লাসে শোনাইতে হবে, ইংলিশ ক্লাসে ইংলিশ শোনাইতে হবে। তার জন্য আপনার কাছে ম্যাটেরিয়াল কি আছে না নাই? নাই। আচ্ছা, না থাকলে ইউটিউব খোলেন, মোবাইলটা এভাবে ধরেন, ছোট্ট একটা স্পিকার হাতে নেন, লিঙ্ক করে আপনি প্লে করেন, ক্লাসে করবেন। আরবি তো শিখান, গ্রামার, মিজান আর মুন সাহেবদের ভরা। আল আরাবিয়া বাইনা ইয়াদাইক, এই বইটা বাংলাদেশে অনেকে ট্রাই করছে কিন্তু পড়াইতে পারে না। তবে আমি পড়াই, কারণ ওই বইয়ের যে অডিওগুলো এরা খুঁজেও না, পায়ও না। তো কিভাবে পড়াবে? টিচার হবে একজন মানে অনুসন্ধানী মানুষ, যে নতুন কিছু দিতে চাইবে। এই জন্য আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ চেষ্টা করবেন যার যে সাবজেক্ট, ওই সাবজেক্টের সাথে রিলেটেড ভিডিও খুঁজবেন, ইউটিউব থেকে খুঁজে ওইটা ক্লাসে প্লে করবেন। ওদের জন্য কয়েকটা প্রশ্ন বানাই নিয়ে যাবেন। হতে পারে সেটা শূন্যস্থান, হতে পারে সেটা ট্রু ফলস, হতে পারে সেটা শর্ট আনসার। প্রশ্ন 5টা প্রশ্ন বোর্ডে লিখবেন, ওদের শোনাবেন, বলবেন আনসার দিস কোয়েশ্চেন্স। এইভাবে লিসেনিং পড়াবেন। বুঝতে পেরেছেন? ঘুম পাচ্ছে না? দুপুরে তো ঘুম পায় খাওয়ার পরে, আর বসে থাকলে আরও ঘুম পায়। টিচারের ঘুম কম পায় কারণ তার তো বক বক করতেই হয়, কিন্তু আমি ওখানে বসে থাকলে এতক্ষণে ঘুমাই যেতাম, আমারে খুঁজা পাইতেন না। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের এনার্জি দিয়েছে, পেরেছে। স্পিকিং কীভাবে পড়াইবেন? স্পিকিং তো পড়ানি না। হ্যাঁ, ছাত্ররা ইংরেজি বই দেখে পড়ে। কিভাবে পড়ে? হাসান, হাউ আর ইউ? মারিয়াম, আই এম ফাইন থ্যাংক ইউ। সালাম, হাউ আর ইউ? হু ইজ হি? আনোয়ার, হি ইজ মাই ফ্রেন্ড। এইভাবে রিডিং পড়ান, তাই না? এটার নাম স্পিকিং, রিডিং পড়ানো। ওর নাম বলতে বলছে কি হাসান অমুক তমুক, দাঁড়া করাই দিবেন 2 জনকে, প্র্যাকটিক্যালি 2 জন করে 3 জন করে যে কয়জন আছে দাঁড়া করে দেন। দাঁড়াও, বলো হাউ আর ইউ। তুমি বলো, এবার তুমি বলো, আবার ঘুরাই দিবেন, এবার তুমি বলো হাউ আর ইউ, এবার তুমি আনসার দাও। সৌদি আরবে আমি এটা করেছি, জানেন? ওরা তো কথা বলতে চায় না, অলসের ঢেকি। বলে খালাস খালাস দোক্তর খালাস। কিসের খালাস বেটা? বলতেই হবে তো। খালাস কি বল? পারি না, মাফি মাফি। মাফি বললে হবে না, আমার সাথে বল। বল হাউ হাউ আর ইউ, হাউ আর ইউ, হাউ আর ইউ।
এইভাবে পড়াইছি, পড়বি না কেন তুই? পড়তেই হবে। বাংলাদেশ ইসলাম ইউনিভার্সিটিতে পড়াইছি, সবাই লজ্জা পায়, কথা বলতেছে না। আমি কোনো ছাড় নাই, আমার সাথে হলেও বলতে হবে। পরের দিন কিন্তু তার ভয় কেটে গেছে, লজ্জা কেটে গেছে, সাহস বেড়েছে। করেন না করেন না, আরবি মোকালামা আর ইংলিশের যে ডায়ালগ, এইভাবে ক্লাস নেবেন, তাহলে আপনার স্পিকিং স্কিল ক্লাসে আসবে। প্রথমে বইয়েরটাই করান, আমি বইয়ের বাইরেরটা বলতেছি না, প্রথমে বইয়েরটাই করান না, তাহলেও তো অনেক কিছু হয়। রিডিং, রিডিং মানে কি? যে রিডিং পড়ি, এটার নাম রিডিং। হ্যাঁ, এটা রিডিংয়ের একটা অংশ। যে রিডিং পড়াটাও তার সুন্দর কিনে, এটা সবাইকে এক লাইন করে পড়াবেন। আরবি পড়াবেন, ইংরেজি পড়াবেন। আবার আমাদের অনেক হুজুর আছে যে এবারত পড়তে পারে, ওরাই খালি পড়তে দেয়, আর বাকি দেয় তোর পড়া লাগবে না, এই তুই পড়। এটা কি? সবাইকে পড়াইতে হবে, এক লাইন করে হলেও পড়াইতে হবে, কোনো ছাড় চলবে না। এলো রিডিংয়ের একটা পার্ট। দ্বিতীয় পার্ট হলো পড়ার জন্য আপনি আবার প্রশ্ন তৈরি করে নিয়ে যাবেন। শর্ট কোয়েশ্চেন, ট্রু ফলস, ফিল ইন দ্য গ্যাপস, মাল্টিপল চয়েস কোয়েশ্চন নিয়ে যে এই প্যাসেজটা পড়ার পরে এই প্রশ্ন সলভ করো। যদি সলভ করতে পারে তাহলে বুঝবেন যে সে রিডিংটা বুঝেছে। রিডিং মিনস আন্ডারস্ট্যান্ডিং। রিডিং মানে শুধু পড়া না, পড়া এবং বোঝা। ক্লাসে এইভাবে করান না করান না। এবার রাইটিং, রাইটিংয়ের খালি হ্যান্ড রাইটিংই রাইটিং নাকি? রাইটিং মানে হইল ফ্রি হ্যান্ড রাইটিং। ওকে, যেমন আমি একবার গ্রামার পড়াচ্ছিলাম 2 দিন আগে, ইন্ট্রান্সিটিভ ভার্ব। তো ওকে বললাম যে তুমি কয়েকটা সেন্টেন্স তৈরি করে আনো, কিন্তু দেখলাম ওরা বিপদে পড়ে গেছে, কি দিয়ে কি লিখবে ভার্ব খুঁজে পাচ্ছে না। অথচ ওর মাথার মেমোরিতে কিন্তু অন্তত 500 ভার্ব জমা আছে, কিন্তু বের করতে পারে না। বিশ্বাস করেন না? আপনার মাথার এখানে কিন্তু অনেক শব্দ জমা আছে, কিন্তু আপনি বের করতে পারতেছেন না। মনে হয় যে আমি কিছুই পারি না। পারেন। দে আর ইন দ্য স্লিপিং মোড। ওই ওয়ার্ডগুলো এখন ঘুমিয়ে আছে, ইনঅ্যাক্টিভ রিজনে আছে। ঠিক আছে, আমি তখন বললাম কি, ওদেরকে 20টা ভার্ব লিখে দিলাম। 20টা ভার্ব বাছাই করে লিখলাম ইনট্রান্সিটিভ ভার্ব, যে এইগুলোতে সেন্টেন্স বানাবা। ওরা সেন্টেন্স বানিয়ে নিয়ে আসলো। আসার পরে দেখা গেল ভার্বের পরে নাউন দিয়ে দিয়েছে। এখানেই আমার চিকিৎসা, যে এই ভার্বগুলোর পরে সরাসরি নাউন আসবে না, হয় অ্যাডভার্ব আসবে, নয় প্রিপোজিশন দিয়ে প্রিপোজিশনাল ফ্রেজ আসবে। তুমি যে সোজাসুজি নাউন বসিয়েছ, এইখানেই তুমি ভুল করেছ। গ্রামার বলতে এই জিনিসগুলো শেখানোর নাম হলো গ্রামার। তাহলে রাইটিং সেন্টেন্স লেভেল থেকে এইভাবে শুরু করেন। লেখার সময় তার ক্যাপিটাল লেটার, স্মল লেটার, পাংচুয়েশন, মার্কস ঠিকঠাক আছে কিনা শেখান। এরপরে প্যারাগ্রাফে যান। প্যারাগ্রাফ বই থেকে মুখস্থ না দিয়া এইভাবে পড়ান যে রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট দিস টেবল। 5টা সেন্টেন্স লেখো জাস্ট এই টেবিলটা সম্পর্কে, এই চেয়ারটা সম্পর্কে, এই ফ্লোরটা সম্পর্কে, এই বোর্ডটা সম্পর্কে। দেখেন তার সেন্টেন্স কিভাবে যায়, তার চিন্তাটা সাজানো কিনা, এইভাবে তাকে কেউ অভ্যাস করান। কিন্তু আমাদের দেশে কি হইল, গ্রামার বই কিনতে বাধ্য করে আর পড়া দিয়ে দেয়, অমুক বইয়ের অত পৃষ্ঠা প্যারাগ্রাফ মুখস্থ করে আসতে। মুখস্থবিদ্যা যে কাজ হয় না তা বলি না, তবে এইটা মানুষের সাহসটাকে নষ্ট করে দেয়। আমি আর বিকল্প একটা বুদ্ধি বলি, বিকল্প বুদ্ধি বলবো। সৌদি আরবে আমি একটা রাইটিং বই পড়াইতাম। সেই বইটা কিপ রাইটিং বইয়ের নাম। সে বই হইলো একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, মাই নেম ইজ আবদুল্লাহ, আই লিভ ইন দামাম, আই স্টাডি ইন এ মিডল স্কুল। এইভাবে প্যারাগ্রাফ দেওয়া আছে। ওই প্যারাগ্রাফটা আমি বোর্ডে লিখে দিলাম। মনে করে তুমি এটা হুবহু লেখো। একবার লিখলো, লেখার পরে সেন্টেন্সগুলো লেখার একটা অভ্যাস হলো। দ্বিতীয়বার বললাম, এবার তুমি মাই নেম ইজ আবদুল্লাহ বাদ দিয়া তোমার সম্পর্কে লিখো।
মাই নেম ইজ হাসান, আই লিভ ইন ঢাকা, এইভাবে লেখো। তাহলে কপি করেও কিন্তু তাকে সাহস যোগানো যায়। থার্ড স্টেজে গিয়া আপনি তাকে একটু ফ্রি হ্যান্ড আরও অভ্যাস করাতে পারেন, যে ইউ হ্যাভ এ ফ্রেন্ড, হি লিভস ইন লন্ডন, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট হিম। এইভাবে স্টেপ বাই স্টেপ আপনি যাবেন, রাইটিং হবে। শুধু ইংলিশের জন্য না, আরবির জন্যও বলছি এই কথা। আরবিতে তো তাবির লেখানোই হয় না, নিজের সম্বন্ধে লেখা যায় না কিছু। আনা আসাদুল ইসলাম, আনা মুদাররেস, সে লিখবে আনা তলেব। কি সমস্যা? 5টা সেন্টেন্স লিখতে পারবে না? লিখতে লিখতে তো সে লেখা শিখবে। তাহলে কয়টা বিষয় টাচ করলাম? লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। আপনি কিভাবে শিখবেন আর ছাত্রদের কিভাবে শেখাবেন। আমি কম সময়ে এটা করলাম। এগুলোর জন্য আসলে 7 দিন 15 দিন যদি হয় তাহলে ট্রেনিংটা দিয়ে আরাম পাওয়া যায়। আমি আসলে ওয়াজ করলাম, ট্রেনিং দিলাম না। ওয়াজ করে না, আধা ঘন্টার মধ্যে এতগুলা ওয়াজ করে যায়, এখান থেকে একটু, এখান থেকে একটু, এখান থেকে একটু। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনারা দুজন একটু এখানে আসেন, আপনিও আসেন। দুইজন মুখোমুখি দাঁড়ান। উনি ঘুমাচ্ছিল তো, তাই ওনাকে উঠাই দিয়েছি। দুজন মুখোমুখি দাঁড়ান, আর আপনি একটু দূরে দাঁড়ান। আমি সেদিন ছোট বাচ্চাদেরকে দমির শেখাচ্ছিলাম, প্রোনাউন, আরবি প্রোনাউন। আনা, আন্তা, হুয়া। কিভাবে শেখাবো? বলে দিলেই তো হয়। আনা আমি, আন্তা তুমি, হুয়া সে। শেষ। কেন স্পিকিং ইম্পর্টেন্ট জানেন? স্পিকিং করলে গ্রামারটা এখানে ইনস্টল হয়, ভোকাবুলারি ইনস্টল হয়, তাৎক্ষণিকভাবে ল্যাঙ্গুয়েজ মানে প্রোডাক্টিভ হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত স্পিকিং না করাবেন আপনার এই পড়াটা ইনঅ্যাক্টিভ জোনে গিয়ে শুয়ে পড়বে। আর স্পিকিং করাইলে এটা অ্যাক্টিভ থাকবে। এই জন্য প্রত্যেক পড়ায় মৌখিক পড়া থাকতে হবে। ল্যাঙ্গুয়েজের জন্য তো এটা থাকতেই হবে। আমি শিখালাম এইভাবে। এবার আঙ্গুল দেন, যেমন আনা বলেন, কি নাম? বিনিয়ামিন। ও তার নাম জানেন? লা। কি নাম বলেন? আন্তা। আঙ্গুল আঙ্গুল, আন্তা তাসনিম। আন্তা তাসনিম। এবার আপনি বলেন। আনা, হ্যাঁ, আনা তাসনিম, আন্তা বিনিয়ামিন। আচ্ছা, উনি দূরে আছে না, ওদের দিয়ে প্র্যাকটিস করাইছি। হুয়া, কি নাম আপনার? সামিউল্লাহ ও সামিউল ইসলাম, সামিউল আলম। হুয়া হুয়া সামিউল আলম। তাহলে এই যে ওকে বাস্তবে শিখেলাম বাচ্চাদেরকে আমরা ওখানে, আমি এই ভাইদের দিয়ে এটা প্র্যাকটিস করাইলাম। আমি তো এমনিও পড়াইতে পারি, আনা আমি, আন্তা তুমি, হুয়া সে, কিন্তু এটা জীবনেও কাজ করবে না। কিন্তু আপনি একদিন অভিনয় করান, দেখেন দেখা হলে বলে ও আন্তা, ওর মুখ দিয়ে অটোমেটিক ল্যাঙ্গুয়েজটা বের হবে, মান হুয়া। আর যেটা না করান জীবনে মুখ দিয়ে শব্দ বের হবে না। আমাদের দেশের হানাফি সমাজে যেমন খুতবা দেখা পড়ে দাওরা পাস করার পরে, আরে নিজে বানায় বললেও তো একটু ভালো হইতো, কিন্তু দেখা পড়ে এমন করে। এর কারণ কি? সাহসে কুলায় না যে বলতে পারবো, হবে না হবে না। তা আমি আমার কথা এখানে শেষ করতে চাই। আপনাদের মধ্যে একটু ঘুম টুম দরকার, আমি খবর পেলাম। তো আপনাদের বসেন, থ্যাংক ইউ, জাযাকুমুল্লাহ খাইরান। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমি সংক্ষেপে কিভাবে নিজের 4 স্কিল ঠিক করবেন, কিভাবে বাচ্চাদেরকে 4 স্কিল ক্লাসে প্র্যাকটিস করাবেন, সবশেষে একটা কথা বলি। আমি বলেছিলাম মাইন্ডসেট চেঞ্জ করুন, প্রথমে বলেছি। আমাদের দেশের শিক্ষকদের বড় দোষ হলো তারা বলে সিলেবাস তো শেষ হবে না, পরীক্ষায় কি দেব। এখন তো সরকার আপনাদের সাহায্য করতেছে যে এখন সিলেবাস শেষ করা লাগবে না, প্র্যাকটিক্যালি মূল্যায়ন করবেন। তো ভালোই হয়েছে, সিলেবাস শেষ করা লাগবে না, বেসিকটা এইভাবেই পড়াবেন, বই অর্ধেক জায়গার শেষ হোক।
কমিটিকে ডেকে বুঝাইয়া দিবেন। তাহলে কি লাভ হবে জানেন? আমি ক্লাস 5-এ টেন্স পড়েছিলাম, আমার সারা জীবনে টেন্স পড়া লাগে নাই। আর আমার বন্ধুদের প্রত্যেক ক্লাসেই টেন্স পড়া লাগছে। কি বুঝলেন? আমি যেভাবে পড়েছিলাম একবারেই শেষ, ওটাকে এমন করে পড়েছি আর দ্বিতীয়বার পড়ানো লাগে নাই। আমার ভাই আমাকে পড়িয়েছিল। তো আপনারাও যদি বাচ্চাদেরকে এক ক্লাসে এমন ভালো করে পড়াইয়া দেন, পরের বার ওই একই কথা আর বারবার বলা লাগবে না, তখন উপকারটা বুঝবেন। আর না হইলে ওই 1-এও টেন্স পড়াবেন, আর এই যে এখন মানারাতে পড়াই, এখনও টেন্স পড়াই, কিন্তু টেন্স আর মাথায় ঢুকে না। আমার কথা শেষ করলাম। মাইন্ডসেট চেঞ্জ করুন, আপনি হন রেভলিউশনারি। আমি প্রতিষ্ঠানকে চেঞ্জ করব। কমিটি, হেডমাস্টার, প্রধান শিক্ষক, মুদির কি বলবে তাকে বলুন যে এই পড়া শেষ না করে সামনে যাব না। সাহাবীর নাম ভুলে গেলাম, সম্ভবত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। যে আমরা কোরআন যখন পড়তাম, যতটুকু পড়তাম আমল করতাম, তারপর সামনে আগাতাম। এত হাদিস কোরআন থাকতেও আমরা কিন্তু মানি না। আমরা করি কি? দৌড়াই 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 দৌড়াই, পড়ার ব্রেনে ঢোকে না। যেমন আপনি মাদ্রাসায় গিয়া ছাত্রকে একদিনও জিজ্ঞেস করেন না, বাবারে কালকে কি নামাজ বাসায় গিয়ে পড়ছিলা, জোহরেরটা আসরেরটা? আব্বা মুখে কি বাসায় গিয়ে সালাম দিয়ে ঢুকেছিলা বাসায়? রাস্তায় যাওয়ার পথে রিক্সাওয়ালা পড়েছিল, কত মানুষ পড়েছিল, সালাম দিয়েছিলা? এগুলো জিজ্ঞেস করা হয়? তুমি ঘুমের আগে সূরা মুলক পড়েছো কি? নাসপালাকে ক্লাস পড়েছিলা? সকালে কি এগুলো পড়েছিলা? এগুলা কিন্তু খোঁজখবর ক্লাসে নেওয়া হয় না। তুমি বলো, তুমি বলো, তুমি বলো, তুমি বলো, এইভাবে নেওয়া হয় না। আমি মাদ্রাসায় পড়েছি বলে আমি বলতেছি, হয় না। হুজুর খালি হয়তো একটু নসিহত করে, এটা করতে হবে, এটা এই করা, এইভাবে না। পার্সন টু পার্সন চেক করা, পার্সন টু পার্সন দোয়াগুলাও চেক করা। তুমি কি বাড়ি থেকে বের হওয়ার দোয়া জানো? বলো দেখি। চেক করা হয় না। আমলে যদি চেক না করা হয়, এত পড়া পড়ে কি লাভ হবে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার অংশ শেষ করে দিয়েছি, আপনাদের কিছু বলার থাকলে আমাকে বলতে পারেন। আমাদের প্রনাউন্সিয়েশন অথবা স্কিল ডেভেলপমেন্টের জন্য ইউটিউব চ্যানেলগুলো লেকচার বানানো শুরু করা হবে। একদম প্রাইমারি প্রনাউন্সিয়েশনের জন্য অক্সফোর্ড ফনিক্স ওয়ার্ল্ড, এইটাই করতে পারেন। ওটার মধ্যে একটু মিউজিক আছে বাচ্চাদের জন্য, তবে মিউজিক তো সরাই দেওয়া যায়। অনেকেই কম্পিউটারে প্রোগ্রাম পারেন না, ফিল্মোরা দিয়ে মিউজিক সরাই দেওয়া যায়। যেমন আমাদের মাদ্রাসায় আমরা কিন্তু ফিল্মোরা দিয়ে মিউজিকটা সরাইয়া পড়িয়েছি। এখানে তো নেট নাই, নাহলে এখানে দেখাই দিতে পারতাম। This is the B sound, and this is the letter B. 1, 2, 3. 1, 2. এটা রাইটিং দেখাচ্ছে। Bear, big bear. এখন আপনারা যারা বিয়ার বলতেন, এটা শোনার পরে কি আর বিয়ার বলবেন? লিসেনিং হলো একটা গুড টিচার, যে এখন আর বিয়ার বলবেন না, এখন বলবেন বেয়ার। Bear, big bear. What's the beginning sound? B. What letter is this? B. Bear. Bear. Bird. Bird.
না একইতেই বলছে বলছে একই, একজন তো ছোট মানুষ, ওরটা একটু অন্যরকম শোনা যায় আর কি। সো জাযাকুমুল্লাহ খাইরান, সবাই চেষ্টা করবেন। আরবি কিচ্ছা মুশকিল হলো ইউটিউব ওপেন করলে হাবিজাবি ছবি আসে, একটা ঝামেলা দেখা যায়। তবে আল আরাবিয়া বাইনা ইয়াদাইক, আপনারা আরেকটা সোর্স আছে যেটা হলো বাইনা ইয়াদাইকের কি ফর্ম বলবো আমি এটাকে, এই ড্রামাটিক ফর্ম, বাইনা ইয়াদাইকের ড্রামাটিক ফর্ম। সেটা কি? সেটা হচ্ছে হিদায়া সেন্টার, হিদায়া। বাস এরকম আছে অনেক, এরকম অনেক কিছুই পাবেন খুঁজে খুঁজে। তো ওগুলা ক্লাসে দেখাবেন, 5 মিনিট 10 মিনিট দেখাইয়া ওদের এগুলা প্র্যাকটিস করাবেন। এই যে সুন্দর আইনা তাদরুস, আর যদি বাংলাদেশি স্টাইলে পড়াইতে হবে আইনা তাদরুসু এরকম করতাম, তাই না? কিন্তু কথা বলার সময় তাদরুসু বলবো না, তাদরুস। এটা ওর দেখলে ওরা নিজেরাই পারবে। আইনা তাদরুস, আদরুস ফি জামিয়াতে সুন্নাহ, বাস এই অভ্যাস করাবেন। শেষ করি, আমার টাইম বেশি হয়ে গেছে, 1 মিনিট। শুকরান লাকুম, জাযাকুমুল্লাহ খাইরান। হ্যাঁ